প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে রয়েছেন। দুদিনের সফর তার। আরামবাগে জনসভা করেছেন, আজ কৃষ্ণনগরে করবেন। আর ইতিমধ্যেই তিনি রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন বলেই খবর। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ। শ্রাবন্তী, কি খবর? সময় ছিল 9:25, তার থেকে অনেকটাই পরে প্রায় 9:40 নাগাদ প্রধানমন্ত্রী রাজভবন থেকে আসেন এবং তার হেলিপ্যাডের উদ্দেশ্যে আসেন। প্রায় 9:48 নাগাদ তিনি হেলিকপ্টারে উঠে কৃষ্ণনগরের দিকে রওনা হয়েছেন। এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে কৃষ্ণনগরে পৌঁছতে। তারপর সেখানে দিনভর তার কর্মসূচি রয়েছে। ফের বেলা 1টার সময় তিনি পানাগড় এয়ারপোর্টে পৌঁছবেন। সেখান থেকে রাজ্যে দুদিনের কর্মসূচি ফিরে আপাতত তিনি গয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আপাতত এখান থেকে কলকাতা থেকে ছেড়ে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে কৃষ্ণনগরে কিন্তু বেশ সাজো একটা প্রস্তুতি সেখানে রয়েছে। প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার চপারে তিনি ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি মহাদেব আর সায়ন্ত সেখানে রয়েছেন। মহাদেবের কাছে যাই। মহাদেব, শেষ মুহূর্তের যে ছবি, প্রস্তুতের ছবি এবং সাধারণ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই জড়ো হচ্ছিলেন, আমরা দেখছিলাম। তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কি ছবি ধরা পড়লো? একদমই, দেখো রাস্তা দিয়ে মিছিল করে তারা যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি নামবেন এই হেলিপ্যাডের পাশে। কিন্তু নিরাপত্তা এতটাই জোরদার করা হয়েছে যেখানে সংবাদ মাধ্যমকে পর্যন্ত সেখানে থাকতে দেওয়া হচ্ছে না। এবং বলা যায় যে গোটা রাস্তাটা কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে এবং সমস্ত জায়গায় যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তো নিরাপত্তার কোনো রকম যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু খুব যথারীতি প্রধানমন্ত্রী যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটাই কিন্তু বারবার উল্লেখ করছেন প্রশাসনের আধিকারিকরা। এবং তাকে কেন্দ্র করেই বলা যায় যে এখনও পর্যন্ত আর কিছুক্ষণ মুহূর্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার মধ্যে কিন্তু এই হেলিপ্যাডে নামবেন তিনি এবং হেলিপ্যাডে নেমে এই রাস্তা দিয়ে তিনি যাবেন প্রথম প্রশাসনিক বৈঠক করবেন। এই প্রশাসনিক বৈঠক করার পরে কিন্তু যে জনসভা করা হয়েছে ঠিক তার পাশের মাঠেই তিনি জনসভা করবেন। এবং সেখানেই জনসভা করার আগে যে প্রধানমন্ত্রীর সভা ছিল, বলা হয়েছিল যে 10:35 নাগাদ তিনি স্টেডিয়ামে নামবেন। কিন্তু নামার সেটা হয়তো কিছুটা সময় দেরি করতে হবে এবং তারপরে কিন্তু নামবেন। এই যে সড়ক রয়েছে এই সড়কে প্রথমেই তিনি প্রশাসনিক বৈঠকে ঢুকবেন এবং সেখান থেকে তিনি জনসভার দিকে যাবেন। আর সেই রাস্তাটা পুরো দড়িয়ে দিয়ে যেমন ব্যারিকেড করে দেওয়া আছে, প্রত্যেকটি রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আবারও কথা হবে, আপাতত তোমাকে ধন্যবাদ। ইতিমধ্যে সুকান্ত মজুমদার পৌঁছে গেছেন সভাস্থলে, কি বলছেন তিনি শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রী গোটা বাংলাকে যে পরিমাণ টাকা দিয়েছে এর আগে কোনো প্রধানমন্ত্রী দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে সরকারের অঙ্গ ছিলেন সেই সরকারের সময়ও বাংলা এত কিছু পায়নি। রেলে আমরা 3 গুণ বেশি বাজেট দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার থেকে 3 গুণ বেশি বাজেট আমরা পশ্চিমবঙ্গকে। মহাদেবের সঙ্গে আমরা কথা বললাম। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, তার বক্তব্য আমরা শোনালাম। সায়ন্ত আমাদের অপর প্রতিনিধিও সেখানে রয়েছেন, কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, কৃষ্ণনগর বঙ্গ বিজেপির কাছে কতটা ইম্পর্টেন্ট, ফ্যাক্টর কি কি? দেখো একদমই, দেখো 25 বছর আগে হাতে ছিল কিন্তু তারপর থেকে বিজেপি এই লোকসভা কেন্দ্র কখনো দখল করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কৃষ্ণনগর নয়, নদিয়া সাংগঠনিক জেলাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, কারণ পঞ্চায়েত নির্বাচনেও দেখা গিয়েছে এই নদিয়া জেলায় কিন্তু বিজেপি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো ফলাফল করেছিল। যে দুটো জেলা ভালো ফলাফল করেছিল তার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সেই কৃষ্ণনগরেই নরেন্দ্র মোদীর সভা, যেখানে ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা উপস্থিত হয়ে গিয়েছেন। ইতিমধ্যে নরেন্দ্র মোদীও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এইখান থেকে তিনি কি বিষয়ে বার্তা দেন সেটা কিন্তু মূলত দেখার। মূলত CAA এই ইস্যুটি কিন্তু নদিয়া জেলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনগাঁ এবং নদিয়া এই দুটো জেলার ক্ষেত্রে CAA এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা যেহেতু দেখলাম সন্দেশখালী নিয়ে তিনি বার্তা দিলেন, এই জেলায় কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে CAA নিয়ে লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন সেই দিকে কিন্তু নজর রেখেছে এখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে নদিয়া জেলায় মতুয়া ভোট যথেষ্ট পরিমাণে রয়েছে, সেই বিষয়টিকে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব কিন্তু চাইছে নরেন্দ্র মোদী CAA নিয়ে তার ইতিবাচক কোনো পদক্ষেপের কোনো বার্তাই দিয়ে যান যা ভোট অস্ত্রে ব্যবহার করতে পারবে বিজেপি নেতৃত্ব। আর সেই জন্য তারা কিন্তু অপেক্ষা করে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন আসবেন এবং কি বার্তা দেন। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে রেজাল্ট করেছে এই জেলায় বিজেপি নেতৃত্ব, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আগামী লোকসভা নির্বাচনে যাতে কৃষ্ণনগর লোকসভা দখল করতে পারে, রানাঘাট বিজেপির হাতেই রয়েছে, কৃষ্ণনগর লোকসভা। সায়ন্ত, আবারও কথা হবে, আপাতত তোমাকে ধন্যবাদ।
এদিকে ট্যাঙ্ক আছে, জল নেই। তীব্র জল সংকট ঘাটালের বেশ কয়েকটা গ্রামে। অভিযোগ 2018 সালে জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার পরও জল পাচ্ছে না বহু গ্রামের মানুষ। কল থাকলেও পড়ে না জল। জল জীবন মিশন প্রকল্পের আওতায় 6,24,00,000 টাকা ব্যয়ে ঘাটালের মূল গ্রামে তৈরি হয় জলের ট্যাঙ্ক। এখনো ট্যাঙ্ক চালু হয়নি বলেই কিন্তু অভিযোগ। বাধ্য হয়ে পাম্প চালিয়ে কয়েকটি ঘরে জল সরবরাহের ব্যবস্থা। গ্রামের বেশিরভাগ বাড়িতে ঠিকমতো পৌঁছায় না পানীয় জল। সমস্যায় পড়েছেন মূলগ্রাম, বীরমোহনপুর, হেমনগর, আলুই, আজমগড় সহ বেশ কিছু গ্রামের মানুষ। না, জলের ট্যাঙ্কটা এখন অব্দি চালু হয়নি। অবশ্য এই পাম্প থেকেই জল যাচ্ছে বা উঁচু জায়গাগুলো জল পৌঁছাচ্ছে নি। মানে এটা যত তাড়াতাড়ি মানে ফিনিশ করার দায়িত্ব প্রশাসন বা সরকারের, কিন্তু এখন অব্দি করছে নি, এরাকে গুরুত্বই দিচ্ছে নি। সবই রেডি, শুধু পাইপ লাইনটা করেন। চাইছে এটা কমপ্লিট হয়ে গেলে ওরা তো সুবিধা হয় না। জলের ট্যাঙ্কি কিছু সমস্যা নেই, পাইপটা ঝোলানো হয়নি, পাইপ ঝোলালে হলে চলবে। ওটা কোথায় আটকে আছে, কি সমস্যা, কেন ঝোলানো? সেটা তো আমি বলতে পারবো না, কন্ট্রাক্টর জানে, অফিস জানে। এজেন্সি সরাসরি গিয়ে কাজ শুরু করে দেন, প্রধান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন না। এই টোটাল কোঅর্ডিনেশনের অভাবের জন্য এই কাজগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমি এসডিও সাহেবকে বলবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই কে বলবো, দ্রুত বিষয়টি যাতে দেখা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে নাকি কাজ চলছে। এজেন্সি যদি ঠিকমতো না কাজ করে, সেই এজেন্সির এগেনস্টেও কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা আমি বলবো। আমাদের কাছে কারেন্ট কথাটা এসেছে, আমরা পিএইচই দপ্তরের সাথে যোগাযোগ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু হয়ে যাবে। কুণাল ঘোষ গতকাল এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছিলেন, তারপর রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিলেন তিনি। আজ আবারও পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে, এবং লক্ষ্য সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের দাবি কুণাল ঘোষের, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। কিন্তু কেন জানবো, কি পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। এই মুহূর্তে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো, একদমই লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতার এই বরিষ্ঠ সাংসদকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তরজা তুলবে। তার কারণ গতকাল কুণাল ঘোষের বিস্ফোরক বক্তব্য টিভি9 বাংলাকে দেওয়া, এবং তারপরে আজকের এই যে বিস্ফোরক টুইট, তাতে কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সংগঠনে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং যে টুইট কুণাল ঘোষ ইতিমধ্যেই করেছেন, সেখানে স্পষ্টত উল্লেখ করছেন ডিরেক্টর অফ ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং সিবিআই হেডকোয়ার্টারকে ট্যাগ করে তিনি লিখছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্ট এবং তার যে আর্থিক লেনদেন, সেই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত। এবং তিনি যে সময় হেফাজতে ছিলেন সেই সময় আমাদের সঙ্গে থাকো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, গতকাল পোস্ট করেছিলেন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে, আজ আবার পোস্ট করেছেন। আজ বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের দাবি করেছেন তিনি। কি বলবেন? লাগাতার আক্রমণ, টার্গেট সুদীপ বন্দ্যোপাধ্যায়। আক্রমণ অনাক্রমণের বিষয় তো নয়, এটা তো স্বাভাবিক এবং সত্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মার্কা অনেক লোক আছে, সবার নাম হয়তো কুণালবাবু বলতে পারবেন না, যে কোনো কারণে হোক এখন সুদীপ বাবুর নাম বলছেন। আমরা তো অনেক আগে থেকে বলছি, চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, তার দেহধন্য। সেই কারণে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরকম আরো অনেক আছেন, টাকা খেয়ে বসে আছে, লুট, নানানভাবে লুট, চিটফান্ড সহ, এবং সবাই দিল্লির পায়ে হাত দিয়ে নিজেদের টিকিয়ে রাখতে চায়। ভাইপোর ক্ষেত্রে ওটা সত্য, বাকিদের ক্ষেত্রে ওটা সত্য। কিন্তু সুজনবাবু, এখনই হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতটা সোচ্চার হচ্ছেন কেন কুণাল ঘোষ? কেন কুণাল ঘোষ আজকে সোচ্চার হচ্ছেন, কালকে সোচ্চার হননি, পরশুদিন হবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না, সেটা কুণালবাবু বলতে পারবে। কিন্তু আমরা যা বলছিলাম সেগুলো যে ঠিক বলছিলাম, এটা তো বারে বারে স্পষ্ট হচ্ছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, কোনো সন্দেহ নেই। অপরাধে ঢেকে বসে আছে ভাইপো অথবা সুদীপ ব্যানার্জি, অথবা এরকম পরপর গোটা তৃণমূল দলটা অপরাধীদের একটা কারখানা, অপরাধীদের কারখানা, লুটের কারখানা। ধন্যবাদ সুজনবাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক দা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা, কুণাল ঘোষ আবারও পোস্ট করেছেন এবং তিনি আবারও টার্গেট করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন তার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের দাবি করছেন তিনি বলছেন ভুবনেশ্বরে এমসে যখন ভর্তি ছিলেন তখন চিকিৎসার টাকা কে মিটিয়েছে, এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত। কিন্তু এতদিন পর কেন? তৃণমূল কংগ্রেসের সাফল্য ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস ঘৃণা, তৃণমূল কংগ্রেসের প্রেম বিচ্ছেদ, এগুলো নিয়ে কিন্তু মানুষ আজকে চিন্তিত নয়, কোনো উৎসাহ নেই মানুষের।
মানুষ তৃণমূলকে চিনেছে, নিজেদের জীবন দিয়ে স্পর্শ করেছে। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলেছে। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। রাজতন্ত্র যখন শেষ হয়, এগুলো শুরু হয়, তৃণমূলও হয়েছে, আরো বাড়তে থাকবে। ধন্যবাদ শ্রমিকদা, ধন্যবাদ। আরো একবার আপনাদের জানাই আজ সকালের খবর। আরো একবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ এবং টার্গেট অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার বিরুদ্ধে সিবিআই ইডির তদন্ত হওয়া উচিত বলে মনে করেন। এবং তার বক্তব্য, তিনি প্রশ্নও তুলেছেন যে ভুবনেশ্বরে এমসে থাকাকালীন সুদীপ ব্যানার্জির চিকিৎসার টাকা কে মেটালো, হেফাজতে থাকাকালীন কিভাবে সুদীপ বিপুল টাকা মেটালেন, কে সুদীপ ব্যানার্জির অ্যাকাউন্টে বিপুল টাকা পাঠালো, সবটাই তদন্তের আওতায় আসা দরকার, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন সুন্দরবনের এক বাসিন্দা। চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় তিনি অবশেষে সুস্থ হয়ে উঠলেন। সুন্দরবনের ছোট মোল্লাখালী অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডল আগে কেরালায় কাজ করতেন। কিছুদিন আগে সেখান থেকে ফিরে অন্য মৎস্যজীবীদের সঙ্গে সুন্দরবনের খাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরতে শুরু করেন। গত 12ই ফেব্রুয়ারি কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন জগদীশ। ঘাড়ে ও মাথায় গুরুতর চোট পান। আশঙ্কাজনক অবস্থায় সোনারপুরের কালিকাপুরের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ। কাঁকড়া গিয়েছিলাম জঙ্গলে, ঘাস নিয়ে যাই আমাদের ওই চামটা থেকে ওইদিকে নৌকায় বাঘ আমাদের অ্যাটাক করেছে। কজন ছিলেন তখন? 3 জন ছিলেন। তারপর এই দম ফেলতে গিয়ে সবে দম ফেলি আর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে লাইভ ছিল, তারা আঁকাবি করে ছাড়িয়ে দিল। মানে বাঘ কি আপনাকে তুলে নিয়ে গেছিল? না, একদম তুলে নিয়ে যেতে পারেন, নৌকায় ছিলাম। ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেন্সিভ ইনজুরি ছিল, ডান কান, কিছুটা গালের এই অংশটা, কিছুটা কাঁধ, গলা, এই জাতীয় জায়গায় এক্সটেন্সিভ ইনজুরি ছিল। ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার, গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, শিরা, ধমনী, চোখ, লাংস, এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার, সেখানে কোনো মেজর ইনজুরি ওনার ছিল না। কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে যে সমস্ত ইনজুরি আছে, উন্ড আছে, সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয়। তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন।